আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজ প্রাণীবিজ্ঞানের চতুর্থ অধ্যায় থেকে হৃৎপিণ্ডের নানা ধরনের রোগ রয়েছে। আজ তেমনই একটি রোগ অ্যানজাইনা বা চেস্ট পেন সম্পর্কে আলোচনা করব। অ্যানজাইনার শাব্দিক অর্থ ব্যথা। অ্যানজাইনা পেক্টোরিস মানে পেক্টোরাল অঞ্চলে এই হৃৎপিণ্ডে মিডিয়াস্টিনাম অঞ্চলে যে হৃৎপিণ্ড থাকে ওই হৃৎপিণ্ডে যে ব্যথাটা হয় এটাই অ্যানজাইনা নামে পরিচিত। আমরা আজকে অ্যানজাইনার কারণ, প্রতিকার, অ্যানজাইনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো অ্যানজাইনার প্রথমে আমরা কারণ অনুসন্ধান করব যে বুকে ব্যথা কী কী কারণে হতে পারে। অনেক নানাবিধ কারণে অ্যানজাইনা হয়ে থাকে, তবে আজকে আমরা প্রধান একটা কারণ সম্পর্কে আলোচনা করব। আমাদের হার্টে যে রক্তনালী থাকে, রক্তনালীগুলো করোনারি ধমনী নামে পরিচিত। করোনারি ধমনী নামে পরিচিত। করোনারি ধমনী, করোনারি শিরা, করোনারি শিরা। এই ধমনী শিরা জাস্ট ধরে নিলাম একটা ধমনী, এই ধমনীর ভিতরে যদি চর্বি জমে যায়, এরকম চর্বি জমে যায়, চর্বি সঞ্চিত হয় এই ধমনীতে, তাহলে হৃৎপিণ্ডের ভিতরে রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে। রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে। বিশেষ করে রক্ত চলাচলের জন্য এই ধমনীর যে চর্বিগুলো এটি প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাই অ্যাথেরোমা হয়ে, প্লাক হয়ে, কোনো এক সময় ব্লক হয়ে যেতে পারে। পুরাটা যদি ভরাট হয়ে যায় তাহলে ব্লক হয়ে যাবে। ব্লক হয়ে গেলে হৃৎপিণ্ডে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। তাই এই প্রাথমিক অবস্থায় যে চর্বিগুলো জমে, এই চর্বিগুলোই অক্সিজেন এবং গ্লুকোজ পরিবহনে সমস্যা সৃষ্টি করে। বিশেষ করে আমাদের হিউম্যান বডিতে প্রতিনিয়ত এই গ্লুকোজ আর অক্সিজেন, এই দুইটা জিনিস প্রতিনিয়ত প্রয়োজন। আমাদের কন্টিনিউয়াস দুইটা জিনিসের প্রয়োজন, এটা হলো গ্লুকোজ আর এটা হলো অক্সিজেন। তাই গ্লুকোজ আর অক্সিজেন সরবরাহ হয় রক্তনালীর ভিতর দিয়ে, রক্তের মাধ্যমে অক্সিজেন এবং গ্লুকোজ পরিবহন হয়। তাহলে আমরা কন্টিনিউয়াস অক্সিজেন নিচ্ছি, আমরা 3 বার যে খাচ্ছি, সকালে নাস্তা খাচ্ছি, দুপুরে ভাত, রাতে ভাত, এই খাবারের মাধ্যমে আমরা গ্লুকোজের চাহিদাটা পূরণ করে থাকি। তবে আমাদের দেহে কিন্তু সরাসরি শক্তি সঞ্চিত থাকে না, এটিপি আকারে সঞ্চিত থাকে। শক্তি কন্টিনিউয়াস আমাদের দেহে প্রত্যেকটা সেল উৎপন্ন করে। আমি যেরকম করছি, এই হাত নড়ানোর শক্তিটা এই হাতে এই তাৎক্ষণিক সময়ে এই সেলগুলো উৎপন্ন করছে। তো এই শক্তি উৎপাদন করার জন্য দুটা জিনিসের খুবই প্রয়োজন, একটা হলো গ্লুকোজ, একটা হলো অক্সিজেন। তো এখন এই হার্টের ভিতরে যদি চর্বি জমে যায় তাহলে তো অক্সিজেন পরিবহনে ব্যাঘাত ঘটবে, গ্লুকোজ পরিবহনে ব্যাঘাত ঘটবে। তো এই ব্যাঘাত ঘটার কারণেই হৃৎপিণ্ডের যে অংশে অক্সিজেন পরিবহনটা কম হয় ওই পাশেই ব্যথাটা হয়। তো বিশেষ করে এখন আমরা জানি সবাত শ্বসনের প্রক্রিয়ায় 38টা এটিপি উৎপন্ন হয়। তবে আধুনিক নিয়মে, বিশেষ করে এখন যে বইগুলোতে আসছে, তার 36টা এটিপি উৎপন্ন হয়। যাই হোক, 38টা এটিপি হোক আর 36টা এটিপি হোক, সবাত শ্বসনে এই গ্লুকোজ সবাত শ্বসন তো এই গ্লুকোজ আর অক্সিজেনের উপস্থিতিতেই সবাত শ্বসন হয়। তোমরা জানো সবাত শ্বসনকে আমরা 4টা ভাগে ভাগ করি: গ্লাইকোলাইসিস, এসিটাইল কোয়ে, ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। বিশেষ করে এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে অক্সিজেনটার প্রয়োজন হয়। আর এই গ্লুকোজটা বারবার বিভাজিত হতে গ্লুকোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, 3-ফসফোগ্লিসারিল অ্যালডিহাইড, 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড, ফসফোইনাল পাইরুভিক অ্যাসিড। তার পাইরুভিক অ্যাসিড হবে অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কো অক্সালোএসিটিকের সাথে বিক্রিয়া করে হবে সাইট্রিক অ্যাসিড, সিস একোনাইটিক অ্যাসিড, আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, সাকসিনিল কোয়ে, সাকসিনিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, মেলিক অ্যাসিড, অক্সালোএসিটিক অ্যাসিড। এই অনেকগুলো বিক্রিয়া সম্পন্ন করে 36টা বা 38টা এটিপি তৈরি হবে। বিশেষ করে 36টাই কারেক্ট এটিপি তৈরি হবে। আর এই এটিপির সাহায্যেই আমাদের হার্টের সেলগুলো, আমাদের বডির সেলগুলো
আমরা শক্তিটা উৎপাদন করি। তো যাই হোক, এখন যদি হার্টের কোনো অংশে অক্সিজেন পৌঁছাইতে না পারে তাহলে হার্ট তো হৃৎপিণ্ডের সংকুচনকে সিস্টল বলে, প্রসারণকে ডায়াস্টল বলে। তো হৃৎপিণ্ড তো এরকম সংকুচিত প্রসারিত হইতেই হবে কন্টিনিউয়াস, কারণ আমরা জানি আমাদের হার্ট প্রতি মিনিটে 72 থেকে 75 বার হার্ট বিট দেয়। এই হার্ট সংকুচিত এবং প্রসারিত হওয়ার জন্য শক্তি লাগবেই। যার হার্টে এরকম চর্বি জমা আছে করোনারি শিরা এবং করোনারি ধমনীতে, তারা যদি বিশেষ করে পরিশ্রম করে বা সিঁড়ি বেয়ে উপরে ওঠে বা দৌড় প্রতিযোগিতা বা জোরে হাঁটে, তাহলে তো তাদের আরও বেশি অক্সিজেনের দরকার, বেশি গ্লুকোজের দরকার। কিন্তু যার এই হার্টে করোনারি ধমনী বা শিরাতেই চর্বি জমে আছে, তাদের তো পরিশ্রম করার সাথে সাথেই তাদের বুকে পেইনটা একটু বেশি হয়, কারণ যখন এই পরিশ্রমটা করবে তখন তো তার অক্সিজেনের সাপ্লাই তো বেশি হবে না, অক্সিজেনের সাপ্লাই কম হবে, আর তার পরিশ্রম করার কারণে তার শক্তির প্রয়োজন বেশি। তখন তো সে সবাত শোষণ প্রক্রিয়ায় অক্সিজেন উৎপাদন করে অক্সিজেনের সাহায্যে এটিপি তৈরি করা তার জন্য কঠিন হয়ে যাবে, কারণ লোকটা সিঁড়ি বেয়ে 10 তলা উপরে উঠতেছে বা খুব দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ফেলছে। তখন তো তার এমনিই তার হার্টে কি নাই, হার্টের কোনো অংশে করোনারি ধমনীতে চর্বির জন্য কি যাচ্ছে না, অক্সিজেন সাপ্লাই হচ্ছে না। তখন ওই হার্টের ওই পেশিগুলো এই পরিশ্রমের সময় সবাত শোষণ তো করতে পারে না অক্সিজেনের অভাবে। তো অক্সিজেনের অভাবে যখন সবাত শোষণ করতে পারে না তখন অবাত শোষণ প্রক্রিয়ায় শক্তি উৎপাদন করে। তবে অবাত শোষণ প্রক্রিয়া যখন শক্তি উৎপাদন করবে তখন ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে। ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে। তাহলে আমরা জানি অবাত শোষণ প্রক্রিয়া অক্সিজেন লাগবে না। তো অবাত শোষণ প্রক্রিয়া কি লাগবে না? অক্সিজেন লাগবে না। তো অক্সিজেন ছাড়াই শক্তি উৎপাদন করতে পারবে। তো তোমরা জানো অবাত শোষণ প্রক্রিয়ায় মাত্র দুটি এটিপি উৎপন্ন হয়। তো অবাত শোষণ প্রক্রিয়াও কিন্তু দুটা ধাপে বিভক্ত, একটা হলো গ্লাইকোলাইসিস আর একটা হলো পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। পাইরুভিক অ্যাসিড অসম্পূর্ণ জারণের মধ্যে ল্যাকটিক অ্যাসিড তৈরি হতে পারে, ইথানল তৈরি হতে পারে। তবে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়ে যায় আমাদের হিউম্যান হার্টে, যখন আমরা যাদের এই চর্বি জমা আছে হার্টে, তারা যখন পরিশ্রম করে তখন অক্সিজেনের স্বল্পতায় ওই হার্টের পেশিগুলো অবাত শোষণ প্রক্রিয়ায় শক্তি উৎপাদন করার চেষ্টা করে। হার্টের ওই সেলগুলো, হার্টের পেশিগুলো, কার্ডিয়াক পেশিগুলো তখন অবাত শোষণ প্রক্রিয়ায় শক্তি উৎপাদন করার চেষ্টা করে। কিন্তু অবাত শোষণ প্রক্রিয়া তো মাত্র দুইটা এটিপি তৈরি হবে, তবে একটা ক্ষতিকারক পদার্থ ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে। এই ল্যাকটিক অ্যাসিড তৈরি হলেই ল্যাকটিক অ্যাসিডটা যখন জমা হবে তখন ব্যথা অনুভূত হবে। ল্যাকটিক অ্যাসিড তৈরি হলে ব্যথা অনুভূত হবে। তবে রেস্ট নিলে আস্তে আস্তে ল্যাকটিক অ্যাসিড জারণের মধ্যে ভেঙে যাবে, তখন অবশ্য ব্যথা স্বাভাবিক হবে। তবে যার এই অ্যানজাইনাটা এই অবাত শোষণের জন্য ল্যাকটিক অ্যাসিডের জন্য অবাত শোষণে ল্যাকটিক অ্যাসিড তৈরি হওয়ার জন্য ব্যথা হয় এই চর্বির জন্য। তো যাই হোক, এই অবাত শোষণের কারণেই আমাদের হার্টে ব্যথা হতে পারে, এটা একটি প্রধান কারণ। যার হার্টে চর্বি জমা তাদের এই সমস্যাটা হতে পারে। এছাড়া অ্যানজাইনার আরও নানাবিধ কারণ রয়েছে। যাদের কপাটিকা হার্টের যে ভালভে যদি কোনো প্রবলেম থাকে তাহলেও অ্যানজাইনা হতে পারে হার্টের ভালভের জন্য। আর অ্যানজাইনা হওয়ার আরেকটা প্রধান কারণ আছে, তাহলে আমাদের হৃৎপেশিগুলো যে আছে, হৃৎপিণ্ডের যে প্রাচীরটা আছে, কারো হৃৎপিণ্ডের প্রাচীর অধিক পুরু। তোমরা জানো হৃৎপিণ্ডের বাইরের আবরণটাকে পেরিকার্ডিয়াম বলে। হৃৎপিণ্ডের প্রাচীর 3 স্তর বিশিষ্ট, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। এই হৃৎপিণ্ডের প্রাচীরটা অনেক বেশি পুরু,
অনেক বেশি পুরু। তো হৃৎপিণ্ডের প্রাচীরটা বেশি পুরু হওয়াতে তার প্রাচীরে তো বেশি অক্সিজেনের দরকার। প্রাচীর পুরু বেশি, তাহলে অক্সিজেন বেশি লাগবে। এই অক্সিজেনের স্বল্পতায় পড়ে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়ে যায়। তো এই যার হৃৎপিণ্ডের প্রাচীর বেশি পুরু তারও অ্যানজাইনা হতে পারে। কপাটিকার সমস্যার জন্য হতে পারে, প্রাচীর পুরুর জন্য হতে পারে, যার এই চর্বি জমা হওয়াতে অবাধ শোষণ হয় তার অ্যানজাইনা হতে পারে। এছাড়াও বংশগত কিছু কারণেও অ্যানজাইনা হতে পারে। বংশগত, বিশেষ করে হৃৎপিণ্ডের জন্মগত কোনো রোগ, হৃৎপিণ্ডে ফুটা থাকলে বা হৃৎপিণ্ডের কপাটিকা বা পেশিগুলোর কোনো অসঙ্গতিপূর্ণ গঠন থাকলে বুকে ব্যথা হতে পারে। তো যাই হোক, আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম তো অ্যানজাইনাটা কেন হচ্ছে, কি কারণে অ্যানজাইনা হয়। আমরা এখন আলোচনা করব এই অ্যানজাইনা কিভাবে প্রতিরোধ করা যায়। একটু দেখে নেই যে বিশেষ করে যখন আমরা শর্করা জাতীয় খাবারটা খাই, শর্করা বিশেষ করে ভাত, আলু, এগুলো শর্করা জাতীয় খাবার খাই, এটা থেকে তিনটাও এই শর্করাটা আমাদের তিনটা কাজে লাগতে পারে। এক হলো শক্তি উৎপাদনে কাজে লাগতে পারে, এক হলো ট্রাইগ্লিসারাইড হতে পারে, আর এটা হলো গ্লাইকোজেন হতে পারে। গ্লাইকোজেন হতে পারে। তবে গ্লাইকোজেন আমাদের যকৃৎ এবং পেশিতে জমা থাকে, যকৃৎ অবলিক পেশিতে জমা থাকে। তবে এটা একটা ফিক্সড উপাদান আছে যে 100 গ্রামের বেশি সঞ্চিত থাকে না। গ্লাইকোজেন হতে পারে কি 100 গ্রামের মতো জমা থাকতে পারে। আর শক্তি উৎপাদনেই এই বাত বা শর্করাটা কাজে লাগবে। বিশেষ করে আমাদের একজন সুস্থ মানুষের প্রতিদিন 450 মিলিগ্রাম থেকে 600 গ্রাম তোমার শর্করার প্রয়োজন। একজন সুস্থ মানুষের প্রতিদিন শর্করা প্রয়োজন 450 থেকে 600 গ্রাম শর্করার প্রয়োজন। এখন তুমি ধরে নাও তুমি শর্করা খেয়ে ফেলছো 1200 গ্রাম, দ্বিগুণ খেয়ে ফেলছো, অনেক বেশি খাওয়া হয়ে গেছে। তাহলে এই 1200 গ্রাম শর্করা কিন্তু তুমি প্রত্যেক দিন যা করো, যতটুকু শক্তি ব্যয় করো, ততটুকু শক্তি যদি তুমি ব্যয় করো, তাহলে তোমার এক্সট্রা যে হইল শর্করাটা রয়ে গেল, এই শর্করাটা কি হবে? সে ফর এক্সাম্পল কিছু গ্লাইকোজেন হলো, আর বাদ বাকি শর্করাটা টিজি হয়ে যাবে, ট্রাইগ্লিসারাইড হয়ে যাবে, যা এই হলুদ চর্বি নামে পরিচিত। আমাদের সারা দেহের বিভিন্ন জায়গায় এটা সঞ্চিত হতে পারে। তাহলে অতিরিক্ত খাবারটা শরীরের যতটুকু প্রয়োজনীয় তার থেকে বেশি ক্ষতি করে ফেলে। আমরা যদি অতিরিক্ত আমিষ জাতীয় বা প্রোটিন জাতীয় খাবার খাই, তাহলে আমাদের কিডনির জন্য একটা এফেক্ট হতে পারে। আবার আমরা যদি অতিরিক্ত ভাত খেয়ে ফেলি, অতিরিক্ত শর্করা জাতীয় খাবার কন্টিনিউয়াস খেতে থাকি, তাহলে আমাদের এই শর্করাটা তো আমাদের কোনো কাজে লাগবেই না। অতিরিক্তটা বরং আমাদের একটা ক্ষতিকারক পদার্থে পরিণত হতে পারে, ট্রাইগ্লিসারাইড হতে পারে। এখন ধরে নাও তুমি কোনো কারণে অতিরিক্ত শর্করা খেয়েই ফেলেছ। এখন এটা কি করা? অতিরিক্ত শর্করা যদি খেয়েই ফেলো, তাহলে যেদিন খাওয়াটা হবে এই দিনে তুমি অতিরিক্ত পরিশ্রম করো, একটু হালকা ব্যায়াম করো, একটু হালকা খেলাধুলার অভ্যাস করো, তাহলে তোমার এই অতিরিক্তটা ওই খেলাধুলা, ব্যায়াম এইসবের মধ্যে শক্তি উৎপাদন করে খরচ হয়ে যাবে। তার মানে ট্রাইগ্লিসারাইড হওয়ার সম্ভাবনা থাকবে না। তাই খেলাধুলা করা, ব্যায়াম করা এটা সুস্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয়। বিশেষ করে খাবার দাবারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করাই অ্যানজাইনা প্রতিরোধ করার একটা গুরুত্বপূর্ণ উপায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই চর্বিটা অ্যাথারোমা বা প্লাক হয়, এই প্লাকের জন্য, অ্যাথারোমার জন্য প্রধান দায়ী এই ট্রাইগ্লিসারাইড বা হলুদ চর্বিটা। তো এই হলুদ চর্বির জন্য দায়ী অতিরিক্ত শর্করা জাতীয় খাবার। এই শর্করা জাতীয় খাবার নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা অ্যানজাইনা নিয়ন্ত্রণ করতে পারি। তো আশা করি তোমরা অ্যানজাইনা সম্পর্কে একটু ধারণা পেয়েছো। আজকের ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।